আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স- সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। বঙ্গবন্ধু কলেজ রাজশাহী আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আজ আমাদের আজকের যে পাঠ বা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যার নাম সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। এই অধ্যায়ে আমরা দুটি ক্লাস অলরেডি করে ফেলেছি, যেখানে আমরা জানতে পেরেছি যে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কিনা বা বিজ্ঞানের কতটুকু মর্যাদা অর্জন করতে পেরেছে সমাজবিজ্ঞান। তার পাশাপাশি বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তরসমূহ আমরা জেনেছি এবং জেনেছি যে সমাজবিজ্ঞানের যে হচ্ছে যে বিভিন্ন ভাবে যে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করে সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করছি সে বিষয়ে আমরা জানতে পেরেছি গত দুইটা ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই আলোচ্য বিষয়টি হচ্ছে আজকের যেটা আমাদের আলোচ্য বিষয় আলাদাভাবে, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিসমূহ। আমরা বলেছি যে যে কোনো বিজ্ঞানকে প্রতিষ্ঠিত হতে হলে তার বিষয়বস্তু, তার গবেষণার বিষয়, তার ব্যবহৃত পদ্ধতিসমূহ, এগুলো সমস্ত কিছু থাকা লাগে। ঠিক সেই ধারাবাহিকতায় সমাজবিজ্ঞানেরও কিছু আলাদা হচ্ছে গবেষণা পদ্ধতি আছে। এবং সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় যেহেতু সমাজ এবং সমাজের মানুষ, কাজেই সমাজবিজ্ঞানীদেরকে কিন্তু বিভিন্ন ধরনের একাধিক পদ্ধতি ব্যবহার করতে হয়। একটি পদ্ধতি দ্বারা একটি পুরা গবেষণা কার্য পরিচালনা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাহলে পরে আমরা যেটা জানতে পারছি যে সমাজবিজ্ঞানে আমরা যেসব বিষয়গুলো নিয়ে যেসব আহ, মাধ্যমে বা যেসব পন্থা অবলম্বন করে আমাদের গবেষণা কার্যগুলো পরিচালনা করি সেগুলোকে মূলত গবেষণা পদ্ধতি বলা হয়। পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড, এবং এই মেথড শব্দটি দুটি গ্রিক শব্দ তোমরা মনে রাখবা। একটি হলো মেটা, এক হলো হোডোস, এই দুটো থেকে উৎপত্তি হয়েছে এবং যার শব্দার্থ যথাক্রমে অ্যালং বা সম্পর্কিত বা পথ। তাহলে পদ্ধতি হচ্ছে গবেষণার একটি পন্থা। সমাজবিজ্ঞানের এমন একটি নির্দিষ্ট অধ্যয়ন প্রক্রিয়া আছে যাকে বলা হয় গবেষণা পদ্ধতি, এবং পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ মেথড, গ্রিক শব্দ মেটা এবং হোডোস থেকে। এখানে হোডোস বানানটা একটু ভুল হয়ে গেছে, এইচ ও দিতে হবে, থেকে উদ্ভূত। সাধারণত পূর্ণাঙ্গ ও ব্যাপকতার সাথে কোনো কিছু সম্পূর্ণ করতে হলে যে পন্থার সাহায্য নিতে হয় তাকেই পদ্ধতি বলে। এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রেও অনেক সময় আমরা একটা জিনিস আম, আম, লক্ষ্য রাখতে হবে এখানে, যে একটি গবেষণা করতে যে আমরা একটি পদ্ধতি ব্যবহার করতে যে নানা রকম কৌশলের অবলম্বন করতে পারি। তাই বলে কৌশল বা টেকনিক এবং মেথড কিন্তু এক জিনিস নয়। কৌশল এবং পদ্ধতি ভিন্ন ভিন্ন জিনিস। একটি গবেষণা কার্য পরিচালনার ক্ষেত্রে যদি আমি একটি গবেষণা পদ্ধতি ব্যবহার করে থাকি, সেই গবেষণা পদ্ধতিকে ব্যবহার করতে যে আমি নানা রকম কৌশলের আশ্রয় নিতে পারি, এগুলোকে বলা হচ্ছে টেকনিক বা কৌশল। তাই আমরা কৌশল এবং হচ্ছে পদ্ধতিকে সম্পূর্ণ আলাদাভাবে দেখি। যেমন উদাহরণ হিসেবে যদি বলি আমি, একজন ব্যক্তি খুলনা থেকে ঢাকা যেতে চান। এক্ষেত্রে তিনি স্থলপথ, জলপথ এবং আকাশপথ এই ৩ টির যেকোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারেন। অর্থাৎ ৩ টি মাধ্যম হলো তার গন্তব্যস্থলে পৌঁছার রাস্তা, পদ্ধতি। এখন তিনি এই পদ্ধতি কোনটি ব্যবহার করতে পারেন? এর যেকোনো একটি তিনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই ৩ টি মাধ্যম হলো তার গবেষণাস্থলে পৌঁছার পদ্ধতি। এখন তিনি এই পদ্ধতিকে বিভিন্নভাবে কার্যকর করতে পারেন। যেমন তিনি বাসে বা রেলগাড়িতে যেতে পারেন, লঞ্চে বা জাহাজে যেতে পারেন কিংবা বিমানেও যেতে পারেন। এই বিভিন্ন মাধ্যম বা প্রক্রিয়ার একটিকে তার গ্রহণ করতে হবে এবং যেটি গ্রহণ করবে সেটিই তার কৌশল। তাহলে পরে সামাজিক সমস্যা অধ্যয়নেরও অনেক পদ্ধতি আছে। তাহলে আমরা এখানে জানতে পারলাম গবেষণা পদ্ধতি বা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হলো মেটা, যেটা গ্রিক দুটি শব্দ মেটা এবং হোডোস থেকে উদ্ভূত হয়েছে। এবং এখানে দুটি শব্দ ব্যবহার হয়, একটি হলো একটি পদ্ধতি, একটি হলো কৌশল।
দুটি শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে সামাজিক সমস্যা অধ্যয়নের অনেক পদ্ধতি আছে, কেননা সমাজকে একটি অভিন্ন পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। সমাজ যেহেতু বিভিন্নভাবে বিভক্ত, সে কারণে নানাবিধ পদ্ধতির আশ্রয় এখানে নেওয়া হয়। সমাজতাত্ত্বিক সমস্যা বিশ্লেষণ ও অধ্যয়নের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলো বিশেষভাবে মূল্যবান। প্রথমে আমরা পদ্ধতিগুলোর নাম সম্পর্কে একটি ধারণা নিচ্ছি। প্রথমটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, তারপরে সামাজিক জরিপ পদ্ধতি, ঘটনা অধ্যয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি। এখন আমরা দেখছি এখানে অনেকগুলো পদ্ধতির নাম চলে এসেছে, যেটা সমাজ গবেষণায় ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে আমরা যেটা দেখছি যে পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন। তোমরা এই কথাটি হয়তো তোমাদের ধারণা আছে সম্পর্কে, যে পর্যবেক্ষণ অর্থাৎ আমরা যখন কোনো জিনিসকে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বস্তু বা ঘটনা সুশৃঙ্খলভাবে অবলোকন বা নিরীক্ষণ করাকেই আমরা পর্যবেক্ষণ পদ্ধতি বলতে পারি। এখানে আমেরিকান সমাজবিজ্ঞানী পি.ভি. ইয়ং তার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থে পর্যবেক্ষণের সংজ্ঞা প্রদানে বলেন যে দৃশ্যমান ঘটনা বা বিষয়কে সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাই হলো পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের কিন্তু দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, আর একটি অংশগ্রহণহীন পর্যবেক্ষণ। অর্থাৎ সব শেষে আমি যে একটি পদ্ধতির নাম লিখেছি দেখো, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। ঠিক সেটাও একটি পর্যবেক্ষণ পদ্ধতি, এবং একটি হলো অংশগ্রহণহীন পর্যবেক্ষণ পদ্ধতি। তাহলে সাধারণভাবে কোনো সমাজ বা সংস্কৃতির নানা আচরণ, রীতিনীতি ও কর্মকাণ্ডে অংশগ্রহণের ভিত্তিতে ওই সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশলকে বলা হয় প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি। বিস্তারিতভাবে বলা যায় যে প্রতিদিনকার স্বাভাবিক জীবন প্রণালীর সাথে প্রত্যক্ষ যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে একজন গবেষক যখন কোনো জনগোষ্ঠীর মাঝে অবস্থান নিয়ে নানা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করেন, তখন একে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি হিসেবে চিহ্নিত করা হয়। সাধারণত সামাজিক নৃবিজ্ঞানীরা মনে করেন যে যেসব উপাদানের জন্য সংস্কৃতি গড়ে ওঠে সেসবের প্রকৃত তাৎপর্য একমাত্র ওই জনসমাজের পরিবেশে বাস করে এবং পর্যবেক্ষণের মাধ্যমে তা অনুধাবন করা সম্ভব। ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টাইলর বলেন, পর্যবেক্ষণ ও অংশগ্রহণের ফলে মানুষের সাথে সুসম্পর্ক স্থাপিত হয় বলে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয়। মানব সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং এর অন্তর্নিহিত নানা সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে এ ধরনের অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি খুবই ফলপ্রসূ। তারপরে আমরা দেখছি যে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি একটি, আর একটি হলো অংশগ্রহণহীন পর্যবেক্ষণ পদ্ধতি। এখানে যে বিষয়টা আরেকটি এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণহীন যেটা পর্যবেক্ষণ, সেখানে গবেষক সম্পূর্ণ গোপন থেকে অথবা বহিস্থ তথ্য সংগ্রহকারী হিসেবে তথ্য সংগ্রহ করেন। তিনি পর্যবেক্ষণকৃত দলের কোনো তৎপরতায় অংশগ্রহণ করেন না কিংবা দলের সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশও করেন না। বিশেষ কিছু সামাজিক বিষয় বিশ্লেষণে এই পদ্ধতি একমাত্র উপযোগী হিসেবে বিবেচিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো অপরাধী দলের কার্যক্রম বিশ্লেষণে অংশগ্রহণহীন পর্যবেক্ষণই কেবল ব্যবহার করা যায়। তাহলে এখানে আমরা পর্যবেক্ষণের মধ্যে দুটি অংশ দেখতে পেলাম, একটি হলো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, আর একটি হচ্ছে অংশগ্রহণহীন পর্যবেক্ষণ পদ্ধতি। প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে যখন কোনো মানব গোষ্ঠী বা কোনো জনগোষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে তাদের সঙ্গে ওঠা বসা করে তাদের জীবনযাত্রা প্রণালী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া হয় বা পর্যবেক্ষণ করা হয়, সেটাকে আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি বলছি। এবং যেটা অংশগ্রহণহীন, সেখানে হচ্ছে গোপন কোনো বিষয়ে তদন্ত করার জন্য যদি কোনো কিছু অবজারভেশন করতে হয়, তখন গবেষককে কিন্তু সম্পূর্ণ হচ্ছে অংশগ্রহণহীনভাবে, মানে সেখানের মধ্যে না ঢুকে গোপনে কাজটা করতে হয়, তখন সেটাকে আমরা বলছি অংশগ্রহণহীন পর্যবেক্ষণ পদ্ধতি। তাহলে দুটা বিষয় গেল, একটি হলো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, আর একটি হলো হচ্ছে
অংশগ্রহণহীন পর্যবেক্ষণ পদ্ধতি। এরপরে আসছে সামাজিক জরিপ। সামাজিক জরিপ বিষয়টি কি? সামাজিক জরিপ পদ্ধতি হচ্ছে সামাজিক গবেষণার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে সামাজিক জরিপ অন্যতম। জরিপ পদ্ধতির অর্থ হচ্ছে কোনো কিছু সরজমিনে দেখা, পরিমাপ করা বা নিরূপণ করা। কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্যাবলী সংগ্রহ, তথ্যাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ, অনুসন্ধান ও সিদ্ধান্ত উপনীত হওয়ার প্রক্রিয়া হচ্ছে জরিপ পদ্ধতি। ভারতীয় সমাজতাত্ত্বিক বিদ্যাধর অগ্নিহোত্রী সামাজিক জরিপের সংজ্ঞায় বলেন যে সামাজিক জরিপ হলো সামাজিক আচরণ, সামাজিক সংগঠন, সংশ্লিষ্ট সমস্যার নানা দিক নিয়ে সর্বাত্মক ঘটনা অনুসন্ধান, সমাজের বিভিন্ন বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই বাছাই ইত্যাদি ক্ষেত্রে জরিপ একটি কার্যকরী পদ্ধতি। বস্তুত জরিপ পদ্ধতির সাহায্যে কোনো একটি বিষয়ে সামগ্রিক চিত্র লাভ করা সম্ভব। আমরা নিচে দেখব আমরা জরিপ পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য কথা বলবো যে সামাজিক জরিপ সামাজিক সমস্যা অনুসন্ধানের একটি পদ্ধতি। এটি বর্ণনা, বিবরণ, উদ্ঘাটন ও ব্যাখ্যামূলক বিভিন্ন সামাজিক তথ্য সরবরাহ করে। এটি সামাজিক উন্নয়ন কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে। এটি প্রকল্প প্রণয়ন ও তথ্য উন্নয়ন করে ব্যবহৃত পরীক্ষামূলক নকশার ক্ষেত্র প্রস্তুত করে। এটি বিশ্লেষণাধীন বিষয়ের একটি প্রতিনিধিত্বশীল অংশ। জরিপ সম্পাদনে গবেষককে অনেকগুলো স্তর অতিক্রম করতে হয়। এগুলো হলো বিষয় নির্বাচন, পরিকল্পনা বা নকশা প্রস্তুতকরণ, এলাকা নির্বাচন, পরিধি ও নমুনা নির্ধারণ, তথ্য সংগ্রহ, সারণী ও ব্যাখ্যা, বিশ্লেষণ, ফলাফল উপস্থাপন। তাহলে জরিপ পদ্ধতি বলতে আমরা যেটা বুঝতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে যে কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্য সংগ্রহ করা, তথ্যাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ করা, বিষয়ে বিশ্লেষণ অনুসন্ধান ও সিদ্ধান্ত উপনীত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলতে পারি সংক্ষিপ্তভাবে যে এটা সামাজিক জরিপ। এরপরে আসছে আমাদের ঘটনা অধ্যয়ন পদ্ধতি, অর্থাৎ যেটাকে আমরা বলবো কেস স্টাডি মেথড। ঘটনা অধ্যয়ন পদ্ধতি বলতে সাধারণত একাধিক প্রপঞ্চ বা ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্র প্রণীত হওয়ার প্রচেষ্টাকেই ঘটনা অধ্যয়ন পদ্ধতি বলে। তারপরে এখানে আরেকটি পদ্ধতি তোমাদের নাম চলে আসছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি বলতে বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য যাচাই করে বৈজ্ঞানিক সিদ্ধান্ত উপনীত হওয়াকে তুলনামূলক পদ্ধতি বলে। পরিসংখ্যান পদ্ধতি সামাজিক ঘটনার পুঞ্জীভূত তথ্যকে সহজ ও অধিকতর ব্যবহার উপযোগী করে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করাই হচ্ছে পরিসংখ্যান পদ্ধতির অন্যতম কাজ। ঐতিহাসিক পদ্ধতি অতীত ঘটনার বস্তু নির্ভর, অনুসন্ধানমূলক, বিস্তৃত এবং পারস্পরিক সম্পর্কযুক্ত লিখিত বিবরণী হচ্ছে ইতিহাস। আর ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তি নির্ভর ঘটনা গবেষণা প্রচেষ্টাকেই ঐতিহাসিক পদ্ধতি বলা হয়। দার্শনিক পদ্ধতি এই দার্শনিক পদ্ধতিকে আমরা সবচেয়ে প্রাচীন পদ্ধতি হিসেবে অভিহিত করতে পারি, কারণ একটা সময় বিজ্ঞান এতটা উন্নত ছিল না বা বৈজ্ঞানিক পদ্ধতির এত ব্যবহার ছিল না, তখন কিন্তু দার্শনিকেরা সমাজতাত্ত্বিকবিদরা কিন্তু তাদের চিন্তা ভাবনা বা দর্শন দিয়ে কিন্তু সমাজকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এই জন্য দার্শনিক পদ্ধতিকে অনেক সবচাইতে প্রাচীন পদ্ধতি হিসেবে আমরা মনে করে থাকি। দার্শনিক পদ্ধতিতে একজন সমাজ গবেষক দার্শনিকের মতোই কাজ করে থাকেন। কোনো বস্তু, বিষয়, সমাজ বা ব্যক্তিকে তিনি বিশেষভাবে অনুধাবন করার চেষ্টা করেন। তার দৃষ্টিভঙ্গি একদিকে যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের উপর নিবদ্ধ থাকে, অন্যদিকে গবেষণাধীন বিষয়ের ব্যাপকতা এবং সর্বজনীনতার প্রতিও তাকে সতর্ক থাকতে হয়। এরপরে যেটা আমাদের যে পদ্ধতিটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি অর্থাৎ একটি সুনিয়ন্ত্রিত ব্যবস্থাধীনে দুই বা ততোধিক ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নিয়ে কাজ করার পদ্ধতিকেই বলা হয় পরীক্ষণ পদ্ধতি। তাহলে একটি সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নিয়ে কাজ করার পদ্ধতিকেই বলা হয় পরীক্ষণ পদ্ধতি। সাধারণত এখানে দুটি চলকের মধ্যকার সম্পর্কের রূপ প্রকৃতি সম্পর্কে কল্পনা যাচাই বা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এর একটি চলক হলো স্বাধীন, যার প্রভাব লক্ষ্য করা হয়, আর একটি চলকের ওপর যাকে বলা হয় নির্ভরশীল। বস্তুত স্বাধীন চলক হলো নির্ভরশীল চলকের ফল।
পরীক্ষণ পদ্ধতি ২ প্রকার। একটি হলো নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, একটি হলো অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। পরীক্ষণ পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন পুনরাবৃত্তি করা সম্ভব হয়, চলকের পরিবর্তন ও নিয়ন্ত্রণ, বস্তুনিষ্ঠতা, যথার্থতা প্রতিপাদন। তাহলে পারে এছাড়াও আমরা যদি বলি যে সমাজ গবেষণায় এ ধরনের অনেক পদ্ধতি ব্যবহার করা হয়। সমাজ গবেষণার ক্ষেত্রে আর সমাজ গবেষণাকে আরো বিজ্ঞানসম্মত করার জন্য সমাজবিজ্ঞানে যেমন গুণাত্মক পদ্ধতি, সংখ্যাত্মক পদ্ধতি, নানান ধরনের পদ্ধতি কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। যেহেতু যত বেশি আমরা পদ্ধতি বা বিজ্ঞানসম্মতভাবে সমাজ গবেষণার বিভিন্ন বিষয়কে উপস্থাপন করতে পারবো, সমাজবিজ্ঞান তত দ্রুত নিজেকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবে বিজ্ঞান হিসেবে। আর আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। আশা করি তোমরা পদ্ধতিগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো বা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবারও কথা হবে আমাদের। এ পর্যন্তই। সকলে ভালো থাকো। ধন্যবাদ।